আমরা এর আগের দিনকে রবীন্দ্রনাথের তোমার এই বঙ্কিমচন্দ্র পড়লাম গতকাল, আর আজকে আমরা রবীন্দ্রনাথ দিয়ে শুরু করব। তো রবীন্দ্র যুগ মানে একটা বিস্তর, ঠিক আছে, 1861 1941। তার প্রথম যে উপন্যাস, এখানে যে মূল যে প্রশ্ন যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেটা এখানে করে দিয়েছি। সেটা হচ্ছে যে কোন উপন্যাস এবং সেগুলি তার প্রকাশকাল কত, কোন পত্রিকায় কোন উপন্যাস প্রকাশিত হয় এবং চরিত্রগুলো, এগুলো তো এক জায়গায় করে দেওয়াই আছে, আমি বলবো সবগুলো আলোচনা করে। আর গুরুত্বপূর্ণ চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। করুণা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস যেটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। করুণা হচ্ছে প্রথম উপন্যাস যেটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। আর 1877-78 ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হয়, কিন্তু তখনও পর্যন্ত এটি গ্রন্থাকারে মুদ্রিত হয়নি। এটি তখনও পর্যন্ত গ্রন্থাকারে মুদ্রিত হয়নি, এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল করুণা উপন্যাসটি প্রথমে। আর করুণা মাত্র 16 বছর বয়সে লেখা, কবির মাত্র 16 বছর বয়সে লেখা, তাই জন্য এখানে আমরা সার্থক এক প্রকার সার্থক আমরা যে রূপ, সেটা কিন্তু উপন্যাসের যে রূপ বা সঠিক যে ধর্ম মেনশন করে লেখা, সেটা কিন্তু কখনোই দেখতে পাই না। তবু এটা মৌলিকতার একরকম স্বাক্ষর রেখেছে, তার কারণ এখানে কৃত্রিমতা আছে, প্রচুর আতিশয্য রয়েছে, এগুলো রয়েছে। তো করুণা উপন্যাসটি সেই ধরনেরই একটি উপন্যাস, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত পাপ পুণ্য, তোমার কি বলে, একটা জীবনের পাপ পুণ্য বিচার কখনো দেখিয়েছেন, কখনো তিনি নিরুপায় হয়েছেন, অসহায়তার তার মধ্যে দেখা গেছে একটা বেদনা বোধ করেছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা এই করুণা উপন্যাসটিতে দেখতে পাই। এবারে আমরা আসবো যেটা সেরকম ভাবে গুরুত্বপূর্ণ লেখা, বা বলা যেতে পারে যে, যেহেতু আমরা বললাম যে কালকেই বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বঙ্কিমচন্দ্রের পর প্রথম, বঙ্কিমচন্দ্র যদি সার্থক বাংলা সাহিত্যে প্রথম ঔপন্যাসিক হয়ে থাকেন, তাহলে দ্বিতীয় স্থান অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে। এবং বউ ঠাকুরানীর হাট লেখবার জন্য স্বয়ং বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখে সাধুবাদ জানিয়েছিলেন। এটি 1883 সালে লেখা, ভারতী পত্রিকার এই কার্তিক এবং আশ্বিন কার্তিক সংখ্যায় এটা কিন্তু প্রকাশিত হয়, ঠিক আছে। আশ্বিন কার্তিক সংখ্যা, এটা উল্টো হয়েছে প্রবাবলি, আশ্বিন কার্তিক সংখ্যায় তোমার কি বলে প্রকাশিত হয় বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাটে যেখানে বিভা এবং সরমা এই দুটো চরিত্র খুব গুরুত্বপূর্ণ, এই দুটো চরিত্র খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা অন্যতম, আমরা ঐতিহাসিক উপন্যাস যদি বলে থাকি তাহলে ভুল বলবো না। মূলত এই উপন্যাসটি তিনি সৌদামিনী দেবী, সৌদামিনী দেবীকে উৎসর্গ করেছিলেন, সৌদামিনী দেবীকে উৎসর্গ করেছিলেন, সৌদামিনী দেবীকে উৎসর্গ করেছিলেন উপন্যাসটি। এরপর আসছি যেটা হচ্ছে যে উপন্যাসটির পরবর্তী সময় আমরা প্রভাব আমরা কোন নাটকে দেখতে পাই, সেটা হচ্ছে বিসর্জন নাটকে দেখতে পাই, যেটা হলো রাজর্ষি 1887 সালে। রাজর্ষি 1887, এই উপন্যাসটির নাট্যরূপ হচ্ছে বিসর্জন। খুবই গুরুত্বপূর্ণ নাট্যরূপ, খুবই গুরুত্বপূর্ণ, এই উপন্যাসের নাট্যরূপ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর হলো রাজর্ষির গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ চরিত্রগুলো যেখানে হচ্ছে তোমার রঘুপতি, গোবিন্দ মাণিক্য, এইগুলো। এই রাজর্ষির যে এমনই একটি উপন্যাস রাজর্ষি, যেখানে আমরা দেখতে পাবো যে এই উপন্যাসটি রচনার পর রবীন্দ্রনাথ ঠাকুরকে ত্রিপুরা থেকেও মানে তাকে সমাদৃত করা হয়। ঠিক আছে, যেহেতু এই উপন্যাসটির মূল বিষয়, এই উপন্যাসটির মূল বিষয় কিন্তু ত্রিপুরার উদ্দেশ্যই ছিল আর কি। ঠিক আছে, ত্রিপুরা ত্রিপুরা রাজ পরিবারকে কেন্দ্র করে মূলত উপন্যাসের ঘটনা আবর্তিত হয়েছে। মহারাজা গোবিন্দ মাণিক্য হচ্ছেন এই নাটকের প্রধান চরিত্র, মুখ্য চরিত্র। এছাড়া রাজপুরোহিত, রঘুপতি, জয়সিংহ, রঘুপতি, আর একটা হচ্ছে যে এদের কথাও আমরা জানতে পারি। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে রাজর্ষি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বউ ঠাকুরানীর হাটের মতোই আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপন্যাস, যেটি ছিল কুসংস্কারের বিরুদ্ধে, যেটি ছিল কুসংস্কারের বিরুদ্ধে। পরবর্তীতে বিখ্যাত নাটক বললাম বিসর্জন লেখা হয়। বালক পত্রিকাতে এই তোমার কি বলে উপন্যাসটি প্রকাশিত হয়। বালক পত্রিকাতে এই উপন্যাসটি প্রকাশিত হয়। কবিগুরু বলেছেন যে তিনি যখন করিও কোমল এবং ছবিও গান লিখছেন, মানে কাব্যগ্রন্থ, এইটা লেখার পর তার এই লেখার মাঝখানেই এই বালক পত্রিকাটি আসে। ঠিক আছে, এটা লেখবার মাঝখানেই বালক পত্রিকাটি আসে এবং তখন কবিকে একটি গল্প দিতে হতো বালক পত্রিকার জন্য। তো তিনি বালকে এই ধরনের গল্প দেবেন সেটা ভেবেই তিনি কি করলেন না, ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিক্য, এই তোমার কি বলে গোবিন্দ মাণিক্যের কথা তিনি তুলে ধরলেন। ওকে, গোবিন্দ মাণিক্যের কথা তিনি তুলে ধরলেন। চরিত্রগুলো ভালো করে পড়বে। প্রধান চরিত্রগুলো গোবিন্দ মাণিক্য, রঘুপতি, জয়সিংহ, নক্ষত্র রায়, এই একটা চরিত্র। এটা ঐতিহাসিক উপন্যাস যেখানে তোমার কি বলে এই কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং সেই কথা তিনি এতে জানিয়েওছেন। সেটা হচ্ছে যেটা হচ্ছে যেখানে বলিদান দেওয়া, নরবলি দেওয়া, এই বিষয়গুলো উঠে এসছে। এই বলিদান প্রথা এটা যে বিলোপ করা উচিত সেটা লেখক বলেছেন তার উপন্যাসের মধ্যে, এবং শেষে তিনি মানবতার জয় ঘোষণা করেছেন, মানবতার জয় ঘোষণা করেছেন রাজর্ষি উপন্যাসের। রাজর্ষি উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ কোটেশন আছে, এত রক্ত কেন। ঠিক আছে, এই লাইনটা কিন্তু রাজর্ষি উপন্যাসের খুব গুরুত্বপূর্ণ। তাহলে ওনার প্রথম উপন্যাস ছিল কিন্তু করুণা। ঠিক আছে, যেটা 16-17 বছর বয়সে লেখা। ওনার লেখা দুটো ঐতিহাসিক উপন্যাস আমরা পাচ্ছি, একটা বউ ঠাকুরানীর হাট আর একটা হলো রাজর্ষি। বউ ঠাকুরানীর হাট আর হচ্ছে রাজর্ষি। তার মধ্যে এই এটা হলো রাজর্ষি হলো ত্রিপুরার ইতিহাস নিয়ে লেখা হয়েছে। ওকে, নেক্সট চলো। নেক্সট হচ্ছে চোখের বালি, সব থেকে গুরুত্বপূর্ণ। চোখের বালিকে কি জাতীয় উপন্যাস বলা যেতে পারে? রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালিকে মূলত মনস্তাত্ত্বিক উপন্যাস বলা যেতে পারে। বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, নবপর্যায় বঙ্গদর্শন কথাটা কেন ব্যবহার করা হয়েছে? মূলত বঙ্গদর্শন পত্রিকা
সম্পাদনা করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাঝে কিছুদিন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় করেছিলেন এবং তারপর কিছুদিন বন্ধ ছিল। দেখা যায় আবার পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে নবপর্যায় বঙ্গদর্শন শুরু হয়। আধুনিক মনস্তাত্ত্বিক উপন্যাস যদি হয় তাহলে সেটা চোখের বালি 1903 সালে প্রকাশিত হয়। মহেন্দ্র, অন্নপূর্ণা, বিহারী, বিনোদিনী, রাজলক্ষ্মী, আশা, মহেন্দ্র, আশালতা, বিহারী, বিনোদিনী, এই চারজন নরনারীর যে জীবনের মনস্তত্ত্ব সেটাই হচ্ছে মূল বিষয়। বঙ্গদর্শন পত্রিকায় এটি প্রকাশিত হয়। আচ্ছা, ওই এটা যদি আমি বঙ্গাব্দে বলি তাহলে 1308 1309 হবে। এটা তো ইম্পর্টেন্ট, তাই জন্য এটা বলে দিলাম বঙ্গাব্দটা 1308 1309 সালটা ভালো করে দেখবি। চোখের বালিতে কিন্তু অনেকটা মানে বিষবৃক্ষর সঙ্গে কিছু কিছু জায়গায় একটা মানে এই যে মনের যে জটিল চিন্তা ভাবনা যেগুলো থাকে সেই বিষয়গুলো কিছুটা হলেও চোখের বালিতে উঠে এসেছে। আমরা দেখতে পাই যে বিশেষ করে বিনোদিনী চরিত্রের যে মনস্তত্ত্ব সেটা সব থেকে জনপ্রিয় হয়েছিল। বিনোদিনী চরিত্রের যে বিধবার যে প্রেমাকাঙ্ক্ষা, এই বিষয়গুলো এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং শেষে বিহারীর প্রতি তার ভালোবাসা, এই বিষয়টা তিনি যে ভোগময়ী থেকে যে ত্যাগময়ী হতে পেরেছিলেন এই বিষয়টাই কিন্তু উপন্যাসের মধ্যে উঠে এসেছে একদম শেষে। আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের শুধুমাত্রই মনস্তত্ত্বমূলক উপন্যাস চোখের বালি এটা আমরা বলতে পারি না, এটাকে দ্বন্দ্বমূলক উপন্যাসও বলা যায়। এটাকে দ্বন্দ্বমূলক উপন্যাসও বলা যায়। এরপর হচ্ছে নৌকাডুবি। চোখের বালির পরে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি উপন্যাস হচ্ছে নৌকাডুবি, সেটা 1906। ততটা গুরুত্বপূর্ণ নয়, তবুও এখানে হেমনলিনী, কমলা, এই যে চরিত্রগুলো নিয়ে একটা যে তাদের যে মনোবিশ্লেষণ করেছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে হেমনলিনী বিশেষ করে নারী চরিত্রগুলো। তবে নৌকাডুবির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নৌকাডুবিতে নারী চরিত্রগুলো একটা শিক্ষিত, নবশিক্ষিতা, মার্জিত একটি ব্যক্তিত্বময়ী চরিত্র, যেটা হচ্ছে হেমনলিনী, সুচরিতা, লাবণ্য, এই চরিত্রগুলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলোতে সেখানে যদি আমরা নারী চরিত্রকে বিশ্লেষণ করি তাহলে অবশ্যই দেখতে পাবো যে সেগুলো কিন্তু অনেকাংশেই প্রত্যেকটা উপন্যাসে কম বেশি শিক্ষিতা নারী চরিত্রগুলো রয়েছে। এবার হচ্ছে গোরা। গোরা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় 1910। গোরার গোরা, বিনয়, পরেশ বাবু যে চরিত্রগুলো রয়েছে, মেন মেন চরিত্র হচ্ছে সুচরিতা, আনন্দময়ী, গোরা, বিনয়, এই চরিত্র। ঠিক আছে। আচ্ছা, গোরাকে কি এপিক মহাকাব্যিক উপন্যাস বলা যেতে পারে? গোরাকে বলা যেতে পারে, কারণ গোরার মহাকাব্যের মতোই বিশাল, অনেক বড় এবং একটা গোটা জাতির। গোরাতে প্রধান বিষয় কি? গোরার প্রধান বিষয় হচ্ছে জাতীয়তাবাদ। একটা জাতির যে আদর্শ, যে ভাব, ঠিক আছে, তার যে মানসিক সংকট, এই বিষয়গুলো গোরার মাধ্যমে ফুটে উঠেছে। ঠিক
একটি জাতির আদর্শ ভাব মানসিক সংকট। মানসিক সংকট এইগুলো গোরা উপন্যাসের মধ্য দিয়ে ফুটে উঠেছে। আবার গোরা প্রথমে আমরা দেখছিলাম যে খুব মানে ধার্মিক, গোরা হচ্ছে খুব এক কথায় যেটাকে আমরা বলবো ট্র্যাডিশনাল, যেটাকে আমরা অর্থোডক্সি যে বিষয়গুলো থাকে সেটা মানে একগুঁয়ে ব্যাপার একটা ছিল, ঠিক আছে, ধর্মের তার একটা একগুঁয়ে মনোভাব ছিল। সেখান থেকে গোরার মানবিক পরিবর্তন হয়, তার মানসিকতার পরিবর্তন হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে গোরার মানবিক পরিবর্তন, গোরার মানবিক পরিবর্তন উপন্যাসের অন্যতম প্রধান বিষয়। এই গোরা উপন্যাসে সমগ্র শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের একটা যুগের একটা চিন্তা ভাবনা, বিক্ষোভ, আন্দোলন, ধর্ম সম্পর্কে তাদের নতুন মতামত, তাদের চিন্তা, শিক্ষিত বাঙালি সমাজের কথা এক কথায় বলা হয়েছে, ঠিক আছে, যেখানে স্ত্রী পুরুষ একটা উভয়ে চিন্তা ভাবনা করছে, উভয়ে আলোচনা করছে এবং তাদের যে আদর্শ মিলে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু গোরা এবং সুচরিতার কথাবার্তার মধ্যে উঠে এসেছে। গোরার মধ্যে শুধুমাত্র সমযুগের কথা আছে এমনটা নয়, গোরা একটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটে সময়কেই কিন্তু গোরার মধ্যে ধরা পড়েছে, ঠিক আছে। প্রথম গোরার মধ্যে আমরা দেখছি একনায়ক তন্ত্র, বুর্জোয়া যে মনোভাব, সেখান থেকে সামন্ততন্ত্রের কথা বলা হচ্ছে। শিক্ষিত বাঙালি অনেক বেশি উদার নৈতিক হয়ে উঠেছে সব দিক থেকে, ধর্মীয় দিক থেকে, দেশ চালানোর ব্যাপী বিচ্ছিন্নতাবাদের দিক থেকে, আত্মীয়তার সম্পর্কে, সব কিছুতেই কিন্তু গোড়ার দিক থেকে তোমার কি বলে শিক্ষিত বাঙালি সমাজ, তার মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। ওকে, এটা গেল। এইবার এই এই পর্যন্ত, গোড়া পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের হলো একটা পর্ব। গোড়া পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটা পর্ব যেটা হচ্ছে প্রথম পর্বের উপন্যাস বলা যেতে পারে। গোড়া পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পর্যায়। এই যে দ্বিতীয় পর্যায়ে যেটা শুরু হচ্ছে মূলত ঘরে বাইরে, চতুরঙ্গ, তারপর শেষের কবিতা, এখানে প্রত্যেকটা 4 অধ্যায়, 2 বোন বালঞ্চ, এই সবগুলো যোগাযোগ, এই সবগুলোই কিন্তু একটা কারো কোনো ঘটনার সঙ্গে কোনো ঘটনার সেভাবে মিল পাওয়া যায় না। চরিত্রের মিল পাওয়া যেতে পারে কিন্তু অনেক ঘটনাই আলাদা। যেমন আমরা ঘরে বাইরেকে যদি দেখি, সম্পূর্ণ চলিত ভাষায় লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাস সম্পূর্ণ চলিত ভাষায় লেখা। সম্পূর্ণ চলিত ভাষায় লেখা, সেটা হলো গোড়া, এই সরি ঘরে বাইরে, ঠিক আছে। এখানে বিমলা, নিখিলেশ, সন্দীপ, এই যে তিনজনকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে। স্বদেশী আনা, রাজনৈতিক চিন্তা ভাবনা, আবার প্রেম বাসনা, ঠিক আছে। নারীও যে রাজনৈতিক চিন্তা ভাবনার অঙ্গ হতে পারে সেটা কিন্তু এই ঘরে বাইরেতেই দেখা যায়। আচ্ছা, ঘরে বাইরেতেই দেখা যায়। এবার হচ্ছে সন্দীপকে মনে হলেও নিখিলেশ নয়, সন্দীপকে যদি আমরা মনেও করি যে সেটা হচ্ছে একটা নেগেটিভ ক্যারেক্টার, সেটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। সমকালীন এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। কখনোই সন্দীপ নেগেটিভ ক্যারেক্টার ছিল না, কখনোই সন্দীপ কিন্তু সেই নেগেটিভ ক্যারেক্টারটা ছিল না।
রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তর সমস্যামূলক উপন্যাস যদি আমরা বলি, তাহলে আমরা গোরা ঘরে বাইরের কথা উল্লেখ করব। বৃহত্তর সমস্যামূলক উপন্যাস, একটা হচ্ছে গোরা, একটা হচ্ছে ঘরে বাইরে। আর একটাকেও বলবো, সেটা হচ্ছে 4 অধ্যায়। সেটা বলছি, 4 অধ্যায় এই উপন্যাসটি সমস্যামূলক উপন্যাস, বৃহত্তর সমস্যা, মানে রাজনীতি অনেকটা স্থান পেয়েছে। আচ্ছা, চতুরঙ্গের কথা যদি বলি, প্রথম ডায়েরি ধর্মী উপন্যাস বলা যেতে পারে। ডায়েরি ধর্মী উপন্যাস বলা যেতে পারে। প্রথম মিস্টিক রোমান্টিক উপন্যাস বলা যেতে পারে চতুরঙ্গ এবং শেষের কবিতাকে। প্রথম মিস্টিক এবং রোমান্টিক উপন্যাস বলা যেতে পারে চতুরঙ্গ উপন্যাসটিকে। চতুরঙ্গ এবং একই সাথে তোমার কি বলে শেষের কবিতা। যোগাযোগ উপন্যাসও খানিকটা মনস্তত্ত্ব নির্ভর। যোগাযোগ উপন্যাসটি আরেকটি নামে প্রকাশিত হয়েছিল, সেই নামটা বলতে পারবে? সেটা হলো 3 পুরুষ। যোগাযোগের যে পূর্ব নাম ছিল সেটা হচ্ছে 3 পুরুষ। যোগাযোগ উপন্যাসটি 3 পুরুষ নামে প্রকাশিত হয়েছিল। সেটা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, পরবর্তীকালে যোগাযোগের নাম পরিবর্তন করা হয়। ঘরে বাইরে লেখার প্রায় 13 বছর পর শেষের কবিতা লেখা হয়। ঘরে বাইরে রচনার প্রায় 13 বছর পর শেষের কবিতা লেখা হয়, যখন লেখক অনেক বেশি পরিণত। পরিণত বলতে কি, এক প্রকার বৃদ্ধ। অমিত লাবণ্যের প্রেম পরিণতি, এই বিষয়টা। প্রেম যে শুধুমাত্র কোনো বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ নয়, সেই বিষয়টাই আমরা শেষের কবিতাতে কিন্তু তিনি তুলে ধরেছেন। শেষের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের নবজন্ম ঘটেছিল বলে বুদ্ধদেব বসু মনে করেছিলেন। বুদ্ধদেব বসু একটি লেখায় লিখেছিলেন, শেষের কবিতায় লেখকের বোধহয় নবজন্ম ঘটেছিল। আর বৃহত্তর সমস্যামূলক উপন্যাস কেন বলেছি ঘরে বাইরেকে বা গোড়াকে? তার কারণ এই উপন্যাসগুলোর মধ্যে কোথাও স্বাদেশিকতা, রাজনীতি, সমাজ সমস্যা, তারপরে বিক্ষুব্ধ রাজনৈতিক চেতনা, এই বিষয়গুলো অনেক বেশি গড়ে উঠেছে। আর প্রথম চলিত ভাষায় লেখা ঘরে বাইরে বলেছি। আচ্ছা, ঘরে বাইরে উপন্যাসটি কোন পটভূমিকায় লেখা? সেটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিকায় লেখা। ঘরে বাইরে উপন্যাসটি বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিকায় লেখা। বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিকায় ঘরে বাইরে উপন্যাসটি লেখা হয়েছে। 4 অধ্যায়ে জাতীয়তাবাদ, 4 অধ্যায়ে যে উপন্যাসটি, সেখানে জাতীয়তাবাদ, এই যে প্রবাসী পত্রিকায় প্রকাশিত 1934-এ, অতীন্দ্র, এলা, কানাই এরা হচ্ছে প্রধান চরিত্র। যেখানে আগ্রাসী জাতীয়তাবাদ, সন্ত্রাসবাদের কবলে নরনারীর জীবন কিভাবে বিপর্যস্ত হয়েছে, সেই বিষয়টা 4 অধ্যায়ের প্রধান কাহিনী। চরিত্রটা পড়বে। আর চতুরঙ্গ উপন্যাসের প্রধান চরিত্র এই যে সতীশ, দামিনী, শ্রীবিলাস, জ্যাঠামশাই, জ্যাঠামশাইয়ের সংস্পর্শে কিভাবে তাদের মানে আর কি চরিত্রের কিভাবে উন্মেষ হচ্ছে সেটা বোঝানো হয়েছে। প্রশ্ন উঠতে পারে, তাহলে কি দুই বোন এবং মালঞ্চ এই দুটো কি সার্থক উপন্যাস ছিল? বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
সেভাবে আমরা বলি যে দুই বোন এবং মালঞ্চ এগুলো আখ্যানধর্মী উপন্যাস, গদ্য রচনা, ঠিক আছে, উপন্যাস বটে, ছোট গল্প তো নয়, কিন্তু এটা তুলনামূলক কিন্তু ছোট গল্প, ছোট গল্পের থেকে একটু দীর্ঘায়িত করে এটাকে উপন্যাসের রূপ দেওয়া হয়েছে। উপন্যাসের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এই দুটোতে রবীন্দ্রনাথ ঠাকুর সেইভাবে কিন্তু পালন করেননি। উপন্যাসের যে বৈশিষ্ট্য মানে এই যে এতগুলো সার্থক উপন্যাস লেখার পর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে যা কিছু এক্সপেক্টেড সেটা কিন্তু আমরা এই দুই বোন বা মালঞ্চ থেকে পাই না। সেটা দুই বোন মালঞ্চ থেকে আমরা পাই না। এক কথায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস দেখলে তার যদি আমরা দেখি তাহলে সেদিক থেকে দেখতে পেলে যে উপন্যাসের নারী চরিত্রগুলো নিয়ে খুব বেশি করে আলোচনা করা যেতে পারে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। নারীত্বের আত্মমর্যাদা বোধ, তারপরে যেমন ধরো যোগাযোগ উপন্যাসের যে জটিল মনস্তত্ত্ব, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। গোড়া উপন্যাসটি বউ ঠাকুরানীর হাট তিনি সৌদামিনী দেবীকে উৎসর্গ করেছিলেন। বউ ঠাকুরানীর হাট সৌদামিনী দেবীকে উৎসর্গ করেছেন। গোড়া উপন্যাসটি তিনি রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। গোড়া গোড়া হচ্ছে রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। গোড়াটা রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। ঘরে বাইরে প্রথম চলিত ভাষায় লেখা, তাই জন্য প্রমথ চৌধুরীকে উৎসর্গ করেছেন। আর দেখতেই পাচ্ছ সবুজপত্র পত্রিকায় লেখা হয়েছে, সবুজপত্রের যে প্রকাশনা করেছেন সেটা হলো প্রমথ চৌধুরী, মানে সম্পাদক যিনি। তাহলে প্রমথ চৌধুরীকে ঘরে বাইরে লিখেছেন। 4 অধ্যায়ে উপন্যাসটি খুব গুরুত্বপূর্ণ। 4 অধ্যায়, যেটা তিনি কারারক্ষীদেরকে নিয়ে লিখেছিলেন, মানে তাদের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন 4 অধ্যায়। কারারক্ষীদের উদ্দেশ্যে লিখেছিলেন। আর একটা হচ্ছে দুই বোন। দুই বোন হচ্ছে রাজশেখর বসুকে লিখেছিলেন। রাজশেখর বসু তোমরা জানো, কজ্জলি, যার গল্প গ্রন্থ, যিনি অভিধান রচনা করেছেন, সেই পরশুরাম, রাজশেখর বসু। আর মালঞ্চ হচ্ছে ব্রজেন্দ্রনাথ শীল। ঠাকুর পরিবারের সঙ্গে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, মানে তাদের বাড়িতে যাতায়াত ছিল। ব্রজেন্দ্রনাথ শীল, যিনি, যাকে মালঞ্চ উপন্যাসটি তিনি রচনা করেন, মানে উৎসর্গ করেন, তাকে তিনি মালঞ্চ উপন্যাসটি উৎসর্গ করেছিলেন। দেখো, বউ ঠাকুরানীর হাটের নাট্যরূপ প্রায়শ্চিত্ত থেকে পরবর্তীকালে পরিত্রাণ যেটা হয়েছে, আর এটার হলো বিসর্জন ত্রিপুরার, আগেই বলে দিয়েছি। কোনোটা মানসিক দ্বন্দ্বমূলক উপন্যাস। চোখের বালির পূর্ব নাম বিনোদিনী ছিল আগে, পরবর্তীকালে নাম চেঞ্জ করে রাখা হয়। নৌকাডুবি রবীন্দ্রনাথ মধুসূদনকে উৎসর্গ করেছিলেন। যোগাযোগের নাম তিনি আগে 3 পুরুষ নামে প্রকাশিত হয়। গোড়া মহাকাব্যিক উপন্যাস। নৌকাডুবি মধুসূদন দত্তকে লেখেন 4 অধ্যায়, সন্ত্রাসবাদের পটভূমিকায় লেখা। চতুরঙ্গ শেষের কবিতা মিস্টিক রোমান্টিক উপন্যাস। দুই বোন এবং মালঞ্চ হবে এটা, ক্ষুদ্র উপন্যাস। বাদ বাকিগুলো সবই বলে দেওয়া আছে, এগুলো তোমাদের নোটসেই আছে। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা বলো, তোমরা জিজ্ঞাসা করো, তারপর আমি বলে দিচ্ছি। প্রশ্নটা দিতে হয়তো সানডে হবে এই সপ্তাহে, ঠিক আছে? এটা কালকেও বলে দিয়েছিলাম, আজকে বলে দিলাম। আর যদি আগে হয়ে যায় তো দিয়ে দেবো।
বলো, কারোর যদি কোনো অসুবিধা থাকে। ঘরে বাইরে, ঘরে বাইরে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছে। ঘরে বাইরে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছে। কোনটা কোন উপন্যাসের, কোন উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কোন উপন্যাস উৎসর্গ করা হয়েছে, যেমন মধুসূদন দত্ত, যেমন প্রমথ চৌধুরী, যেমন হচ্ছে তোমার এগুলো, আর যেমন হচ্ছে ধরো ওই কারারক্ষীদের হয়ে যেগুলো রাজশেখর বসুর প্রতি, এগুলো। কারোর কোনো কোয়েশ্চেন নেই? তাহলে গল্প পড়াই হয়ে গেল। মানে তাহলে উপন্যাস নিয়ে যদি ধরো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। ধরে ধরে বলে দেওয়ার চেষ্টা করেছি, এরপর আরো ডিটেলসে বলতে গেলে তাহলে প্রত্যেকটা উপন্যাস এবার পড়তে হবে। চোখের বালি কাকে উৎসর্গ করেছেন সেটা হচ্ছে আহ চোখের বালিটা আমিও পাইনি, আমিও দেখেছিলাম, দেখছি চোখের বালিটা। ঠিক আছে, আমি দেখছি চোখের বালিটা উৎসর্গ করেছি, বলে দিচ্ছি। এটা আমিও বহুবার খুঁজেছি। এবারে প্রকাশকালগুলো মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ আর বঙ্কিমচন্দ্র, হয়তো দু একটা, যেমন ধরো দুই বোন আর মালঞ্চ, তুমি হয়তো বাদ দিলেও দিতে পারো, কিন্তু তাও আমি বলবো যে বাদ দিতে পারবে না, এদের কথা মনে রাখতেই হবে, এ কিচ্ছু করার নেই। চোখের বালির, চোখের বালিকে আরেকটা নামে অভিহিত করা হয়, সেটা হলো দ্বিতীয় বিষবৃক্ষ। চোখের বালিকে আরেকটা নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে দ্বিতীয় বিষবৃক্ষ। ঠিক আছে, আচ্ছা দেখো এই নোটটা দেখো, আমি বলে দিচ্ছি। দেখি। এটা হচ্ছে এখানে, এখানে কালকে বঙ্কিমচন্দ্র পড়িয়েছিলাম, বঙ্কিমচন্দ্রের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এটার মধ্যে দিয়েছি। আচ্ছা, আর এখানে বঙ্কিমচন্দ্রের উৎসর্গ করেছেন কাকে সেটা দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পটা পড়াবো, রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ যে উৎসর্গ করেছেন সেটা বললাম, আর আজকে কতগুলো বলে দিয়েছি। এখানে ছোট গল্পটা এবার বলবো।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প একেবারে পাহাড় প্রমাণ। তার মধ্যে সব থেকে বেস্ট যে ছোট গল্পের যে বৈশিষ্ট্য, আমরা ছোট গল্প কেমন হতে পারে সেটা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকেই আমরা বুঝতে পারি। মানে ছোট গল্পের বৈশিষ্ট্য প্রধান প্রথম রবীন্দ্রনাথের হাত ধরেই বাংলা সাহিত্যে আসে কথা বলা যায়। ঠিক আছে, আগে সেভাবে ছোট গল্প কেউ রচনা করেনি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যতগুলো লিখেছিলেন, যার মধ্যে বেস্ট ৯৫টি যেগুলো গল্প গুচ্ছে সংকলিত হয়েছে, বেস্ট ৯৫টা গল্প। এবং তিনি যেমন ছোট্ট থেকে কবিতা লিখছেন বা উপন্যাস ওই ১৩-১৪ বছর বয়স থেকে, যেমন করুণার মতো ১৬ বছরে শুরু করে দিয়েছিলেন, ঠিক সিমিলারলি কিন্তু তিনি এই একইভাবে ছোট গল্প লেখাটাও তিনি কিন্তু শুরু করেছেন এত ছোট বয়স থেকে। আর ওনার ছোট গল্প, উনি মনে করতেন যে ছোট গল্প হবে আয়তনে ক্ষুদ্র, কিন্তু কোথাও একটা শেষ মুহূর্তে গিয়ে এমন একটা বর্ণনা দেওয়া থাকবে যেটা পড়ে আর কি পাঠকের তৃপ্তি হবে না। ঠিক আছে, এই বিষয়টা যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা বলেই থাকি যে শেষ হয়ে হইল না শেষ, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সম্পর্কে বলে থাকি। ছোট গল্পের এগুলো মূল বৈশিষ্ট্য। ছোট গল্প কখনোই কিন্তু ক্ষুদ্রাকৃতি উপন্যাস নয় বা রোম্যান্স ধর্মী কোনো কিছু লেখা নয়, যেখানে আমরা আমাদের চারপাশে যে জীবন দেখি মানুষের, সেই জীবন বৃত্তান্তকে তুলে ধরতে হবে এবং সেটাকে একটা সুন্দর সাহিত্যের রূপ দিতে হবে, যে রস পরিণতি যাকে বলা যেতে পারে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে সেই বিষয়গুলোই কিন্তু বেশি করে উঠে এসেছে। আচ্ছা, এবার আমরা বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর যে এত পাহাড় প্রমাণ ছোট গল্প লিখেছেন, তো মূলত তার ছোট গল্পগুলোর কি ধরনের ছিল বা ছোট গল্পগুলোর উৎস কি ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তার উৎস বলতে আমরা এটুকু বুঝি যে রবীন্দ্রনাথ ঠাকুর পদ্মা তীরে শিলাইদহে তিনি বেশ কিছুদিন কাটান, ওখানে জমিদারি দেখাশোনা করতে যেতেন, যেটা বর্তমানে তোমার কি বলে, যেটা বর্তমানে হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে অবস্থিত। ঠিক আছে, এই জায়গাগুলো আমরা সেদিনকে যে খেয়া পড়ছিলাম, মনে পড়ছিল সেই খেয়াতে তার প্রেক্ষাপট সেই যে নদী পারাপারের যে দৃশ্য, সেটাও কিন্তু সেই শিলাইদহে এই অংশটাতেই লেখা ছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক রচনা এবং ইনক্লুডিং ছিন্নপত্র, যেটা শিলাইদহের প্রেক্ষাপটে লেখা হয়েছে, যেখানে তিনি জমিদারি দেখাশোনা করতে গেছিলেন, সেখানকার সাধারণ মানুষের সুখ দুঃখ, অত্যন্ত সাধারণ জীবনযাপন ছিল, তাদের যে সুখ দুঃখ সেইগুলো সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছে স্থান দেন। এবং এছাড়াও তার ছোট গল্পগুলো অনেকাংশেই চেকভ, আমরা পড়েছি চেকভের কথা, গোর্কি, ম্যাক্সিম গোর্কি, যার বিখ্যাত উপন্যাস মাদার, মা, ঠিক আছে, মোপাসা, মোপাসার কথা আমরা পড়েছি, অ্যালেন পো, এই প্রমুখদের তোমার কি বলে ছোট গল্প তিনি কিন্তু আয়ত্ত করেছিলেন, বা তার লেখা ছোট গল্পে এই প্রমুখদের প্রেক্ষাপট কিন্তু পাওয়া যায়। নামগুলো বলে দিচ্ছি। চেকভ, ম্যাক্সিম গোর্কি, অ্যালেন পো, মোপাসা। তো এনাদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। যখন রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় তার ৩০ বছর, মানে সার্থক ছোট গল্প লেখার বিষয়ে বলি, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন প্রায় ৩০ বছর বয়স, তখন কিন্তু তিনি এই সার্থক ছোট গল্প লেখার কাজে কিন্তু তিনি কি করছেন, নিজেকে নিয়োজিত করছেন, নিজেকে নিয়োজিত করছেন।
এবারে যেটা বলবো, যেটা বলছিলাম যে জোড়াসাঁকোর তার জীবনে, তার ব্যক্তিগত জীবনের যে সুখ দুঃখ, সেগুলোও কিন্তু তার তোমার কি বলে ছোট গল্পের মধ্যে উঠে এসেছে। তিনি শুধুমাত্র শিলাইদহ নয়, তিনি যে যে জায়গাগুলো ঘুরে বেড়াতেন সেটা হচ্ছে পতিশর, শিলাইদহ। আচ্ছা, অনেক প্রশ্ন এরকমও এসছে আমার কাছে, যদিও পরীক্ষায় এগুলো আসেনি বা আসবেও না। তবে এটা এই গল্প বা এই উপন্যাসটি কোথায় বসে লিখেছিলেন, যোগাযোগই বোধহয় এরকম কিছু একটা ছিল যেটা শিলাইদহতে বসে লিখেছিলেন। তো এই পতিশর, সাজাদপুর, এই সমস্ত গ্রামগুলো, বাংলাদেশের এই সমস্ত জায়গাগুলো তিনি ঘুরে ঘুরে মানে এখানে আর কি কালীগ্রাম, এখানে তিনি জমিদারি দেখাশোনার কাজে গিয়েছিলেন এই জায়গাগুলো। ঠিক আছে, এই সমস্ত পল্লী বাংলার এখানকার মানুষ, এখানকার জীবন ধারণ, এসব কিছু কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় উঠে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্প যদি আমরা ভিখারিণীকে বলি তাহলে সেটা ভুল হবে না। ওনার লেখা কিন্তু প্রথম ছোট গল্প ভিখারিণী, এটা খেয়াল রাখবেন। 1877 সালে 16 বছর বয়সে লিখেছিলেন ভিখারিণী। মাত্র 16 বছরে 1877-এ লিখেছিলেন ভিখারিণী। যদিও সেটা কিশোর বয়সে লেখা। পরবর্তীতে পরিত্যক্ত বলে একটা গল্প, যেটা ভারতী পত্রিকায় 1284 শ্রাবণ ভাদ্র সংখ্যায় লেখা হয়। পরবর্তীকালে কি হয় না, পরিত্যক্ত। এই পরিত্যক্ত বলে একটা গল্প, যেটা ভারতী পত্রিকায় লেখা হয়েছিল, ভারতী পত্রিকায় লেখা হয়। আর ভারতী পত্রিকায় লেখা হয়েছিল 1284। ভারতী পত্রিকায় 1284 এই বঙ্গাব্দে লেখা হয়। ঠিক আছে, শ্রাবণ ভাদ্র সংখ্যা। ঠিক আছে, এরপর রবীন্দ্রনাথ ঠাকুর আর কোনো গল্প রচনা করেননি। একদম 23 বছর বয়সে 1884 সালে 23 বছর বয়সে তিনি লিখলেন ঘাটের কথা এবং রাজপথের কথা। এরপরে তিনি লিখলেন ঘাটের কথা এবং রাজপথের কথা, যেটা উনি ওনার 23 বছর বয়সে লিখেছিলেন। ঠিক আছে, এই প্রথম এই দুটো গল্প, যার মধ্যে ঘাটের কথা ভারতী পত্রিকায় প্রকাশিত হয় আর রাজপথের কথা নবজীবন পত্রিকায় প্রকাশিত হয়। ঘাটের কথা আর একটা হচ্ছে রাজপথের কথা। একটা হচ্ছে ভারতী পত্রিকায় প্রকাশিত হয় আর একটা হচ্ছে রাজপথের কথা, যেটা হলো নবজীবন পত্রিকায় প্রকাশিত। নবজীবন পত্রিকায় প্রকাশিত হয় কত সালে? এটা 1884 সালে। কত বছর বয়সে? 23 বছর। ঠিক আছে, 23 বছর বয়সে। এরপর তিনি আবার কি করলেন, একটা ছোট্ট উপন্যাস লেখার কাজে তিনি নিয়োজিত করেছিলেন নিজেকে। একটা ছোট্ট উপন্যাস, যেটা মুকুট নামে, পরবর্তীকালে এটা কি প্রকাশিত হয়নি সেইভাবে। ঠিক আছে, এটা কিন্তু প্রকাশিত হয়নি। এটা কিন্তু পরবর্তীকালে প্রকাশিত হয়নি। এছাড়া এবার যদি আমরা বলি যে তাহলে কি হবে না, এই গেল ওনার জীবনের প্রথম দিকের, এই হচ্ছে ওনার জীবনের একদম প্রথম দিকের ছোট গল্প লেখা। এবার রবীন্দ্রনাথের ছোট গল্পগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কয়েকটা পত্রিকার কথা ধরে ধরে আলোচনা করব। পত্রিকার কথা কিভাবে ধরে ধরে আমরা আলোচনা করব না, পত্রিকার মধ্যে আমরা ধরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে হিতবাদী এবং সাধনা পত্রিকা।
ওনার লেখা অধিকাংশ নয় 1891 থেকে 1901 প্রথম যে 10 বছর। চোখের বালি কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে? ওনার লেখা সমস্ত কাব্যগ্রন্থের কথা পাওয়া যায়, গদ্য লেখা পাওয়া যায়, কিন্তু চোখের বালির কথা পাওয়া যায় না। তবুও মনে করা হয় যেটা চোখের বালি হয়তো অমরেন্দ্রনাথ দত্ত বলে একজন ছিলেন, তাকে তিনি উৎসর্গ করেছিলেন, এটা মনে করা হয়, ঠিক আছে? কিন্তু এটা চোখের বালি অমরেন্দ্রনাথ দত্ত কিন্তু ওনার চোখের বালির নাটকের উনি নাট্যরূপ দিয়েছিলেন। অমরেন্দ্রনাথ দত্তকে বলা যায় না, তবে মনে করা হয়, ঠিক আছে? চোখের বালির এটা পাওয়া যায় না। তবু যদি আমি অন্য আরো তোমার বঙ্গ সাহিত্য আমি দেখেছি, বঙ্গ সাহিত্য উপন্যাসের ধারাতে নেই শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, হয়তো এটা হতে পারে যে তিনি উৎসর্গ করেননি সেই কারণ। 1800 যে কটা উৎসর্গ করেছেন, যেমন প্রথমটা ওই সৌদামিনী দেবীকে ওনার দিদিকে উৎসর্গ করে গেছেন। তবে একটা নাম আসে, সেটা হচ্ছে অমরেন্দ্রনাথ দত্ত, এটা খেয়াল। আচ্ছা, যেটা বলছিলাম যে হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমার কি বলে পরবর্তীকালে, হ্যাঁ, যেটা হচ্ছে প্রথম পর্ব ওনার লেখা, যেখানে 1891 থেকে 1901 হিতবাদী সাধনা পত্রিকা। হিতবাদী সাধনা পত্রিকায় উনি লিখলেন। আচ্ছা, এই পর্বে হিতবাদী পত্রিকায় প্রথম 6 সপ্তাহে রবীন্দ্রনাথ ঠাকুর 6টি গল্প প্রকাশ করেন। এই পর্বের শ্রেষ্ঠ রচনাগুলো তিনি এই পর্বেই লেখেন, ঠিক আছে? তার এই পর্বে লেখার সংখ্যা ছিল প্রায় 56টি, প্রায় 56টি গল্প তিনি লিখেছিলেন। এই প্রথম পর্বে ছুটি, শুভা, মণিহারা, নিশীথে, অতিথি, দেনা পাওনা, ক্ষুদিত পাষাণ, এই সমস্ত উল্লেখযোগ্য গল্পগুলো তিনি লিখেছিলেন। এই প্রথম দিককার গল্প দেখো, এই যে এখানে দিয়েছি আমি লিখে তোমাদের টোটাল। ক্ষুদিত পাষাণ যেটা অতি প্রাকৃত গল্প, যেটা নিশীথে গল্পর মধ্যেও পাওয়া যায়। একটি আষাঢ়ে গল্প, মানে এটা রূপক জাতীয় গল্প। প্রেমের গল্পর মধ্যে এক রাত্রি, মহামায়া, যদি আমরা এগুলোকে ভাগ করি তাহলে এটাই পাবো। ভিকারিনী বলে দিয়েছি। শনিবারের চিঠি ল্যাবরেটরি গল্পটি প্রকাশিত হয়, সেটা আসছে পরে, ল্যাবরেটরি শেষ দিকে। দ্বিতীয় পর্বের গল্পগুলো 1914 থেকে 1930, দ্বিতীয় পর্বের গল্প যেগুলো ভারতী সবুজপত্র পত্রিকায় লেখা হয়েছিল, ভারতী সবুজপত্র পত্রিকা, ভারতী এবং সবুজপত্র, যেটা 1914 থেকে 1930। যেখানে এই পর্বের বিখ্যাত গল্প হচ্ছে হালদার গোষ্ঠী, স্ত্রীর পত্র, এখনকার আছে নিশ্চয়ই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ছিল স্ত্রী হালদার গোষ্ঠী। পয়লা নম্বর,
অপরিচিতা, এই সমস্ত গল্পগুলো। এটা গেল তার দ্বিতীয় পর্ব। এবং তৃতীয় পর্ব যেটা হচ্ছে তিন সঙ্গীর যুগ। তিন সঙ্গী মানে তোমরা জানো যে তিনটে গল্প, রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি। রবিবার, শেষ কথা আর ল্যাবরেটরি, তিন সঙ্গী, তৃতীয় পর্ব, যেটা 1930 থেকে 1940। এই পর্ব, রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি, ঠিক আছে, এই পর্বটা। আচ্ছা, যেমন আমরা দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম গুরুত্বপূর্ণ গল্পের মধ্যে যে প্রকৃতির যে চেতনা বা মানুষের যে নিসর্গমুখী প্রকৃতি চেতনা, সেটা জানতে পারা যায় কি কিসে কিসে? অতিথি, শুভা। শুভাতে জানো যে একটা যে কথা বলতে পারেন, একটা মুখ, একটা মানে বালিকা আর কি, ঠিক আছে, যার সঙ্গে প্রকৃতির একটা মানে সুন্দর একটা যোগাযোগ। ছুটি গল্পে কোনো কিছুর মধ্যে ফটিক আটকে থাকতে চায় না, বালকদের সর্দার ফটিক, সে কোনো কিছুর মধ্যে আটকে থাকতে চায় না, সে পিতৃহীন, তার শৈশবে মামার বাড়িতে গিয়ে তাকে আশ্রয় নিতে হয়, সেখানে মামার বাড়িতে তাকে নির্যাতন সহ্য করতে হয় এবং অবশেষে তার মৃত্যু ঘটে। এই গল্পগুলো যেগুলো মানে মানুষের চোখে জল এনে দেয়। ছুটি, ছুটি গল্পের ফটিক, ঠিক আছে। আর হচ্ছে তোমার অতিথি গল্পে তারাপদ, পোস্টমাস্টারের রতন, এই সবগুলো চরিত্র। শুভার হচ্ছে শুভা, সমাপ্তির মৃন্ময়ী। এই প্রত্যেকটা গল্পের এই যে চরিত্রগুলো, সবার সঙ্গে প্রকৃতির যোগাযোগ রয়েছে তার প্রথম পর্বের গল্পগুলো। আবার আমরা মণিহারা বা ধরো আমি বলছি যেমন নষ্টনীড়। নষ্টনীড়তে এতটা মানে একটা অবৈধ প্রেমের সূত্রপাত, বা যেটাকে আমরা বলতে পারি যে অনেকটাই এটাকে অনেক বড় গল্প বলা যেতে পারে তুলনামূলক, মানে উপন্যাসের যেখানে ছোট গল্পের কিন্তু যে রূপ সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়নি। আবার একরাত্রি, মধ্যবর্তী, এগুলো যে প্রেমের গল্প, ঠিক আছে। প্রত্যেকটা গল্পের ধরনগুলো, নিশীথে ক্ষুদিত পাষাণ, অতি প্রাকৃতিক গল্প, একটা ভৌতিক পরিবেশ রয়েছে। হালদার গোষ্ঠীতে আমরা একটা পারিবারিক গল্প এটা দেখতে পাই। আবার দান প্রতিদান গল্পটা দেখলে সেখানে 19 শতকে যে আর্থসামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক পরিবর্তন, চিরস্থায়ী পরিবর্তনের ফলে মানুষের জীবনে যে পরিবর্তন আসছে, জমিদারদের খাজনা আদায়ের পরিবর্তন, তাদেরকে মানে কোম্পানির অধীনে চলে যেতে হচ্ছে জমিদারকে, এই তাদের নইলে তারা যদি সঠিক সময়ে যদি কর, মানে জমিদাররাও অত্যাচার করতে বাধ্য ছিল এক প্রকার মানে চাষিদের উপরে, কারণ তারা যদি সঠিক সময়ে যদি করটা কোম্পানিকে না দিতে পারতো, তাহলে তারও জমিদারি চলে যেত। সবুজপত্র গল্পের আরেকটা গল্প মানে অন্যতম গল্প হচ্ছে বলাই, যেটা গুরুত্বপূর্ণ ছিল। আর একদম শেষে যদি তিন সঙ্গী দেখি, তিন সঙ্গী যেখানে রবিবার গল্পের অভিক প্রধান চরিত্র, অভিক, যেখানে কলকারখানা জোড়াতালি দেওয়া, সে একজন যার আসক্তি ছিল ইঞ্জিনিয়ারিং এ, সে জীবনে ছবি আঁকায়, এইগুলো। শেষ কথা, দেখো প্রত্যেকটা মানুষের যে মানসিক তোমার কি বলে মনস্তত্ত্বের যে পরিবর্তন ঘটছে। যেমন দেখো রবিবার গল্পে বললাম, শেষ কথা গল্পে অধ্যাপক যেখানে অনিল কুমার, যে বিজ্ঞানী, ঠিক আছে, যে কেমব্রিজ থেকে পিএইচডি করে এসেছে। আবার একজন জিওলজিস্ট রয়েছে, যে নবীন মাধব, যে একজন জিওলজিস্ট, তার আবার সে অচিরা নামে একটি মেয়ের প্রেমে পড়ে। আবার ল্যাবরেটরিতে দেখো নন্দকিশোর, সে হচ্ছে ইঞ্জিনিয়ার। সোহিনী নিজে বিজ্ঞানী না হলেও সে বিজ্ঞানের উপাসিকা, ঠিক আছে। বিজ্ঞানকে বাঁচানো, বিজ্ঞান ওই যে ল্যাবরেটরিকে বাঁচানো, তার জন্য সে বিসর্জন, আত্মমর্যাদাকেও বিসর্জন দিয়েছে শেষ পর্যন্ত। তাহলে এই দৃশ্যটা কিন্তু খুব গুরুত্ব।
মৃত্যুর পূর্বে তার লেখা গল্প হচ্ছে শেষ পুরস্কার, যেগুলো অপরিণত গল্প, প্রগতি সংহার, এগুলো। এটা মৃত্যুর পূর্বে লেখা। শেষ পুরস্কার, দেনা পাওনা হচ্ছে সামাজিক সমস্যা নির্ণয়ের গল্প, ল্যাবরেটরি গল্প শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়, খেয়াল রাখবে। আচ্ছা, সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল হালদার গোষ্ঠী। তারপর ধরো মাল্যদান, এইগুলো নবপর্যায়ে বঙ্গদর্শন, এটাতে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের গল্প গ্রন্থগুলোর কি নাম ছিল? একটা ছিল তো গল্পগুচ্ছ, আর একটা ছিল গল্প স্বল্প, একটা ছিল তিন সঙ্গী, একটা ছিল সে, এইগুলো। মেহের আলী চরিত্রটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? মেহের আলী, মেহের আলী গল্প কোন চরিত্র, কোন গল্প থেকে নেওয়া হয়েছে? মেহের আলী বলতে পারবে? মেহের আলী নেওয়া হয়েছে ক্ষুদিত পাষাণ থেকে। সিপাহী বিদ্রোহের পটভূমিকায় লেখা রবীন্দ্রনাথের কোন গল্প? রবীন্দ্রনাথের কোন গল্প সিপাহী বিদ্রোহের পটভূমিকাতে লেখা হয়েছে? সিপাহী বিদ্রোহের পটভূমিকায় লেখা হয়েছে দুরাশা। অতিপ্রাকৃত গল্প যেটা বলেছি, ক্ষুদিত পাষাণ, নিশীথে, এই দুটো তো আছে। এছাড়া কঙ্কাল আর মণিহারা। একটা লাইন সব থেকে গুরুত্বপূর্ণ, যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, কোন গল্পের শেষ বাক্য ছিল? কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এটা জীবিত ও মৃত, জীবিত ও মৃত এই গল্পের শেষ বাক্য। রবীন্দ্রনাথের রাজনৈতিক গল্প ছিল মেঘ ও রৌদ্র। এই রাজনৈতিক গল্প, যেটা এটা পিএসসির সিলেবাসে আছে, এই গল্পটা মেঘ ও রৌদ্র। মোগল ইতিহাসের চরিত্র, মোগল ইতিহাস থেকে ঘটনা নেওয়া হয়েছে ডালিয়া গল্পে। ডালিয়া, ডালিয়া, ডালিয়া। ডালিয়া গল্পে মেঘরৌদ্র গল্পে রাজনৈতিক চিন্তাধারা, ডালিয়াতে হচ্ছে সিপাহী বিদ্রোহের কাহিনী। সর্বশেষ গল্প হলো প্রগতি সংহার, অনেকে মুসলমানের গল্প বলে থাকেন রবীন্দ্রনাথের শেষ গল্প। এই হচ্ছে রবীন্দ্রনাথ।
এখন মূল বিষয় হচ্ছে যদি কখনো সাজাতে দেয় পর্ব, দেবে না এতটা কঠিন করে। মুসলমানির গল্পই হবে। মৃত্যুর 6 সপ্তাহ আগে লেখা হয়েছে। হিন্দু জাতপাত এইসব বিষয়ে তুলে ধরা হয়েছে। উনিশশো 41 জুন মাসে লেখা হয়েছিল। মুসলমানির গল্প, ঠিক আছে। শরৎচন্দ্রটা পড়িয়ে দিই। রবীন্দ্রনাথ ঠাকুরটা অনেকটা হেক্টিক, তাই না? অনেক বড়, কিন্তু আজ রবীন্দ্রনাথটা পুরো হয়ে গেল, একদিকে ভালো। না না, পুরো হয়ে গেল মানে শুধুমাত্র কথা সাহিত্যে ছোট গল্প আর উপন্যাস হলো। এখনো তো প্রবন্ধটা করাইনি, প্রবন্ধ আর কাব্যটা বাকি আছে। প্রবাবলি নাটকটা করিয়ে দিয়েছিলাম, তাই না? প্রবন্ধ বাকি আছে আর কাব্য বাকি আছে। কাব্য তো এই যা ক্লাসে পড়ালাম, কাব্যটা হচ্ছে গোটা এর সমান, ও তো অথই জলে। এটা তো অনেক ছোট, এত কাব্য তো আমি ধরে ধরে সাল জিজ্ঞেস করবো ক্লাসে। পড়া ধরা এবার শুরু করবো আর কদিন বাদে, একটু এগিয়ে নি। না টানতে পারলে তো সিলেবাস শেষ করতে পারবো। তোমরা কি করবে, 11-12টা কি পড়িয়ে দেবো এরপরে? 9-10 হয়ে গেলে সিলেবাস চেঞ্জ হয়েছে কিন্তু 11-12। আচ্ছা, কালকে স্টেটসম্যানে কেউ দেখেছো রিমিকা কোনো একটা নোটিশ বেরিয়েছে যেখানে 16ই জুলাই এর ডেটটাকে পিছোতে বলেছে বা কোনো কারণে ওই সংক্রান্ত বিষয়ে এসএলএসটি? বোঝা যাচ্ছে না পিটিশন, ওটা তো ল এর ব্যাপার। খুব ডিফিকাল্ট বোঝা, যেখানে মানে কিছুদিন ওটাকে পিছোতে চেয়েছে বা কিছু দিয়েছে। এই তো আমি পাঠাচ্ছি, দেখো। জানি না এটার কোনো মানে এখনো পর্যন্ত আমি জানি না যেটা সত্যতা কতটা। দেখো তোমাদের গ্রুপেই দিচ্ছি নোটিশটা। আনন্দবাজারে দেয়নি, একমাত্র নাকি এই সময়তে দিয়েছে আর স্টেটসম্যানে দিয়েছে। তুমি স্টেটসম্যানের অংশটা পাঠাচ্ছি, দেখো পাঠিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে। বিশ্বজিৎ পাঠিয়েছে আমার। ও তো বেচারা ভয় পেয়ে গেছে।
বলছে যে মানে রাজ্য সরকারের থেকে বলছে যে এটা তোমার কি বলে ইন্টারিম রিলিফ দেওয়া হোক কিছুদিনের জন্য, মানে অব্যাহতি দেওয়া হোক কিছুদিনের জন্য। কেন সেটার কোনো কারণ নেই, এবং যারা দাখিল করে, জানি না এটা এই রিলেটেড কিনা, প্রথমত এই রিলেটেডই হবে, কারণ দেখো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে পিটিশনার্সদের হচ্ছে ভার্সাস তোমার এখানে, যেখানে বৈশাখী ভট্টাচার্য তিনি প্রথম যিনি কেসটা করেছেন, এবং তার সঙ্গে এত নাম রয়েছে। যেখানে বলা হচ্ছে যে বলছে যে আমাদের কিছুদিনের জন্য পিটিশন দখল, মানে তবে এটা দেবে না, এটা এতজনের ভবিষ্যৎ জড়িয়ে আছে না, যারা চাকরি করছে ওদের চাকরিগুলোও তো ঠিক নয়, মানে থাকবে কি থাকবে না সেটা তো ওরা তো এই 16 তারিখের উপর ভরসা করে রয়েছে। সরকার তো এইভাবে স্যালারি দিতে পারে না। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতে পারে, কিন্তু বলেছে কি ওরা স্কুল যেতে পারবে বা ওদেরকে তোমার কি বলে স্যালারি দেওয়া যাবে? জানি না, দেখো কি হয়। হ্যাঁ ম্যাম, ওরকমই তো বলেছে যে এই 16ই জুলাই পর্যন্ত যে 2 মাস স্থগিতাদেশ ছিল, সেই 2 মাসে ওনারা মানে স্যালারি পাবেন এবং স্কুল যাবেন। আচ্ছা, এবং তারপর যদি জুলাইয়ের পর থেকে কি পরবর্তীকালে করবে ওরা? দিয়ে বলেছে যে যদি পরবর্তীকালে জানা যায় যে ওনারা মানে লিগ্যাল প্রসেসে রিক্রুট হয়নি, হ্যাঁ, তাহলে তখন ওনাদেরকে আবার এই 2 মাসের স্যালারি সহ ফেরত দিতে হবে। জীবনে এরা ফেরতও নেবে না আর বাদও দেবে না। মানে বাজে সরকার, কি আর বলবো। কথা হচ্ছে ফেরত দিতে হবে না, চাকরিটা যাওয়া মানে তো চূড়ান্ত ব্যাপার। এই এই 16 তারিখের পরেও আবার রায় পেছানোর কোনো মানে হয় বলুন? এতগুলো ছেলে মেয়ে সবাই 16 তারিখের দিকে আশা করে বসে আছে। ওটা তো সরকারের চাল, ওরা তো বলবেই কিছুতে। ওরা তো জানে যে ওদের নিট আর নেট তো দেখিয়ে দিয়েছে যে কি হতে পারে তার ফলশ্রুতি। এটাই তো হবে, এসএসসির ক্ষেত্রেও সেম ব্যাপার হবে, পুরো প্রক্রিয়া বাতিল হবে, হবেই। তবে আমার মনে হয় না যে সুপ্রিম কোর্ট, এটা তো জাস্ট একটা পিটিশন, সুপ্রিম কোর্ট এটাতে অ্যাকসেপ্ট করবে যদি এটা সত্যি হয় আদৌ, এই স্টেটসম্যানে বেরোনো যদি সত্যি হয়, বা আদৌ এই খবরটা যদি সত্যি বেরিয়ে থাকে, সেটা স্টেটসম্যান দেখলে বোঝা যায়। তবে ম্যাম, আগে যখন এই সমস্যাটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছিল পত্রিকায়, তখন একদিনকে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি তো বলেইছিলেন যে যদি মানে আন্তর্জাতিক বিচারালয়েও যায়, ঠিক আছে এই কেসটা, তাহলেও এটা বাতিল হবে। বলছে যে কোনোভাবেই কিছু করার নেই। এটা পড়েছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, এটা আমিও বলছি, ঠিকই বলেছি। আচ্ছা, চলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়টা পড়িয়ে দেবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়টার পরে দেখো, আজকে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি, এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, আমি উত্তর দিয়ে দিচ্ছি এখানে, কিন্তু প্র্যাকটিসটা কিন্তু তোমাদের জন্য দরকার, ঠিক আছে? এমসিকিউ গুলো, শরৎচন্দ্রের উপন্যাসটা জাস্ট বলে দিচ্ছি, ছোট গল্পটা আলাদা করে। এক প্রকার শরৎচন্দ্র কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পরে নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালীন লেখকই বলা যেতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ যখন প্রায় একেবারে মধ্য গগনে চলে গেছে, সেই মুহূর্তে কিন্তু শরৎচন্দ্রের উদয়, ঠিক আছে? ওনার যে উপন্যাসগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেমন বরদিদি, যেমন এবার কথা হচ্ছে যে তাহলে কি আমাদেরকে যতগুলো এখানে উপন্যাস আছে সবগুলোর সাল পড়তে হবে? না, সবগুলোর সাল পড়তে হবে না, এখানে আমি চরিত্রগুলো দিয়েছি, প্রকাশগুলো দিয়েছি, সবগুলো এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে। এক্ষেত্রে প্রথম যে উপন্যাস শরৎচন্দ্রের, সেটা হচ্ছে তোমার ওই বরদিদি, ভারতী পত্রিকায়, এটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এটা পড়বে, পণ্ডিত মশাই পড়বে,
পল্লী সমাজ পড়বে, শ্রীকান্তর 4টে পাঠ পড়বে। এখানে কিচ্ছু কাটাকুটি করার জায়গা নেই, দাগ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে বড়দিদি পড়তে হবে, রামের সুমতি, এগুলোর নাম মনে রাখতে হবে কিন্তু সাল মনে রাখতে হবে। পল্লী সমাজ মনে রাখতে হবে, অরক্ষণীয়া মনে রাখতে হবে, শ্রীকান্ত VVI 4টে খণ্ড মনে রাখতেই হবে, ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। পণ্ডিত মশাই, চরিত্রহীন, সাল মনে রাখতে হবে, দত্তা, দেনা পাওনা, পথের দাবি, ম্যাম শরৎচন্দ্রের পিডিএফটা দেখতে পাচ্ছি না তো। ও দাঁড়া দাঁড়া, দেখ এবারে দেখ, পাচ্ছ? 1 মিনিট দেখি, এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে বড়দিদি, পল্লী সমাজ, সাল মনে রাখতে হবে, অরক্ষণীয়া শ্রীকান্ত, পণ্ডিত মশাই চরিত্রহীন, দত্তা, মোটামুটি এগুলোর কাহিনী, সাল আর চরিত্র মনে রাখলেই হবে। আর কোন পত্রিকায়, যেগুলো যেগুলো পাওয়া যাবে। পথের দাবি, আর ওনার শেষ মৃত্যুর পর শুভদা আর শেষের পরিচয়, সেই জন্য এটা গুরুত্বপূর্ণ। শুভদা আর শেষের পরিচয়। তিনি জগত্তারিণী স্বর্ণ পদক পান 1923 খ্রিস্টাব্দে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পেয়েছিলেন 1936-এ। সব থেকে উল্লেখযোগ্য রচনা এবং আত্মজীবনীমূলক যেটা বলা হয় সেটা হচ্ছে ওনার রচনা শ্রীকান্ত, তাই তো? শ্রীকান্ত হচ্ছে ওনার আত্মজীবনীমূলক রচনা। ওনার লেখা যে নাটকগুলো রয়েছে সেটা হচ্ছে ষোড়শী, রমা এবং বিজয়া, এগুলো ওনার উপন্যাসেরই নাট্যরূপ। ষোড়শী, রমা আর একটা হচ্ছে বিজয়া, বলছি সব এক এক করে। আচ্ছা, এখানে আলাদা করে বলে দিচ্ছি এই জায়গায়। শরৎচন্দ্রের বিজয়া কোন উপন্যাসের, বিজয়া উপন্যাসের নাট্যরূপ তিনি দিয়েছেন 1934 সালে। এটা হচ্ছে দত্তা উপন্যাসের নাট্যরূপ, ঠিক আছে? দত্তা উপন্যাসের নাট্যরূপ হচ্ছে বিজয়া। দত্তাতে যাও, দত্তা উপন্যাসের নাট্যরূপ তিনি দেন 1934-এ। দত্তা থেকে কি হলো? বিজয়া। বিজয়া। তিনি অনিলা দেবী ছদ্মনাম ব্যবহার করে লিখেছেন। সর্বশেষ প্রকাশিত সম্পূর্ণ উপন্যাস ছিল শুভদা। সর্বশেষ প্রকাশিত সম্পূর্ণ উপন্যাস ছিল শুভদা। সালগুলো যেগুলো যেগুলো বলেছি সেগুলো দেখলেই হবে। সমাজ সমালোচনা করেছেন পল্লী সমাজ,
অরক্ষণীয়া এই উপন্যাসটিতে পল্লী সমাজ এবং অরক্ষণীয়া এটা সমাজ সমালোচনামূলক উপন্যাস। রাজনৈতিক উপন্যাস হচ্ছে পথের দাবি, রাজনৈতিক উপন্যাস হচ্ছে পথের দাবি। এই যে অরক্ষণীয়া, সমাজ সমালোচনামূলক, আর একটা হলো পল্লী সমাজ। রাজনৈতিক, রাজনৈতিক। আর আরটা কি বললাম, ওই শ্রীকান্তটা, শ্রীকান্ত হচ্ছে আত্মজীবনীমূলক। পারিবারিক বিরোধ, এইগুলো ওনার পণ্ডিত মশাই, বৈকুণ্ঠের উইল, এগুলোতে দেখা গেছে। সমাজ বিরোধী প্রেম বা মনস্তত্ত্বমূলক উপন্যাস হচ্ছে দেবদাস, শ্রীকান্ত, চরিত্রহীন, গৃহদাহ, এইগুলো। মতবাদ প্রধান উপন্যাস হচ্ছে শেষ প্রশ্ন, পথের দাবি, এইগুলো। আর হলো হ্যাঁ এই কটা। আর শ্রীকান্ত চরিত্রগুলো পড়বে প্রত্যেকটার। শরৎচন্দ্র থেকে প্রশ্ন আসে কিন্তু এই প্রত্যেকটা নাটক যে তিনি লিখেছেন না, এই প্রত্যেকটা নাটক কিন্তু শরৎচন্দ্রের নিজের লেখা, প্রত্যেকটা নাটক কিন্তু তার নিজের লেখা, ঠিক আছে। তার গল্পেরই তিনি নাট্যরূপ দিয়েছিলেন। সেক্ষেত্রে আর পড়তে হবে, পত্রিকাগুলো পড়বে হচ্ছে প্রথম মুদ্রিত গ্রন্থ যেটা বড়দিদি, ওর সালটা পড়বে। আর শেষ জীবিত অবস্থায় শেষ উপন্যাস ছিল বিপ্রদাস, বিপ্রদাস। জীবিত অবস্থায় উপন্যাসের উপন্যাস ছিল বিপ্রদাস। প্রথমটা 1913 সালে লেখা, এটা খেয়াল রাখবেন।
পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন রমা। পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন রমা। এটা আসবে পরীক্ষা, এটা কোন উপন্যাস থেকে কোনটা নাট্যরূপ দিয়েছেন সেটা খেয়াল রাখতে হবে। পল্লী সমাজের নাট্যরূপ 1927 দিলেন রমা। দত্তার হচ্ছে বিজয়া। দত্তার হচ্ছে বিজয়া। আর দেনা পাওনার হচ্ছে ষোড়শী। দেনা পাওনার হচ্ছে ষোড়শী, আমি এই সাইডে লিখছি। দেনা পাওনা থেকে হচ্ছে ষোড়শী, এটা ভিভিআই, এটাই শরৎচন্দ্র থেকে ভীষণ আসে ম্যাক্সিমাম প্রশ্ন। ষোড়শী, দেনা পাওনা থেকে ষোড়শী, এটা তিনি করেছিলেন 1927। এটা গেল। আর হচ্ছে এক্ষেত্রে তাকে সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায় হেল্প করেছিলেন, সাহায্য করেছিলেন, ঠিক আছে, দেনা পাওনা উপন্যাস। তারপরে আমরা দেখছি এটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। ভারতী পত্রিকাতে প্রকাশিত হয়। পরবর্তীকালে 1927 এইটা পপুলারিটি পাওয়ার পর পল্লী সমাজ থেকে পল্লী সমাজ থেকে হলো রমা, এই নাট্যরূপ তিনি দিলেন। এবং লাস্টে দত্তা থেকে হচ্ছে বিজয়া। দত্তা থেকে হচ্ছে বিজয়া। দত্তা থেকে বিজয়া। আর শেষে তিনি গৃহদাহ উপন্যাসটিরও, গৃহদাহ সালটা পড়বে বলে দিচ্ছি। গৃহদাহরও তিনি নাট্যরূপ শুরু করেছিলেন, তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। নামটা বলে দিচ্ছি, গৃহদাহ থেকে হচ্ছে অচল। গৃহদাহ থেকে অচলা, এটা তিনি শুরু করেছিলেন, কিন্তু এই গৃহদাহটা পড়বে, গৃহদাহ পড়তে হবে। গৃহদাহ তিনি খুব একটা এগোতে পারেননি, কারণ তিনি মারা যান। যে কটা বললাম সে কটা ভালো করে পড়ো, ইনফরমেশন আর অন্য কিছু লাগবে না। তোমাদের যে ধরনের প্রশ্ন, তোমাদের যেহেতু কোনো পার্টিকুলার গল্প বা উপন্যাস উল্লেখ করা নেই, তো সেই জন্য এই সালগুলোই বেশি গুরুত্বপূর্ণ, চরিত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ। সালগুলো, চরিত্রগুলো, এগুলো বেশি বেশি। ব্যাস এইটুকু থাক। হ্যাঁ, ঠিক আছে, এই কটা আগে করো। মূলত গৃহদাহ ছিল ওই একটা মনস্তাত্ত্বমূলক উপন্যাস, যেখানে নরনারীর দাম্পত্য সমস্যা, এই ব্যাপারগুলো বেশি করে ফুটে উঠেছে। আবার পণ্ডিত মশাইয়ে আমরা দেখব ইংরেজ শোষণে গ্রাম বাংলার যে দুর্দশা নিষ্ঠা এখানে। আবার শ্রীকান্ত, শ্রীকান্ত হচ্ছে তার সারা জীবনে যা যা অভিজ্ঞতা সঞ্চয় করেছে, একাধিক চরিত্রের সংস্পর্শে এসেছে, তার সূক্ষ্ম মনস্তত্ত্ব জ্ঞান, এতটাই পর্যবেক্ষণ, একদম যথার্থ উপন্যাস বলা যেতে পারে। এটাকে আত্মজীবনীমূলক উপন্যাস হিসেবেই বলা যায়। মানে শরৎচন্দ্রের নিজের জীবনের কথাই বোধহয় শ্রীকান্ত
উপন্যাসে তুলে ধরা হয়েছে বিভিন্ন চরিত্রের সঙ্গে। আবার এমনকি দুটো বন্ধু, মানে শ্রীকান্ত শুধুমাত্র একটা চরিত্রের সঙ্গে, মানে নায়ক নায়িকার মধ্যেই যে সবসময় মনস্তত্ত্ব থাকে এটা কিন্তু ভুল। শ্রীকান্ত উপন্যাসে শ্রীকান্ত এবং ইন্দ্রনাথ, ইন্দ্রনাথ তার থেকে বয়সে বড়, তা সত্ত্বেও এত সুন্দর দুজনের দুটো চরিত্র। বা কোথাও অন্নদা দিদির সঙ্গে শ্রীকান্তের যে চরিত্র, মানে যে সম্পর্ক বারবার এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর শ্রীকান্ত এখানে একটা ভবঘুরে চরিত্র। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাস্তব জীবনে এই ধরনেরই একটি মানুষ ছিলেন। আর আনন্দমঠের প্রভাব কিছুটা পথের দাবিতে পাওয়া যায়, আনন্দমঠের প্রভাব কিছুটা পথের দাবিতে পাওয়া যায়। আর জীবনের আচার নিষ্ঠা পারিবারিক এই সমস্ত নিয়ে বিপ্রদাস, সেটা একটা মতবাদমূলক উপন্যাস। তো শরৎচন্দ্রের উপন্যাসগুলো এই যে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তোমার কি বলে ফ্রাইডেতে পড়াবো, শুক্রবার দিনকে পড়াবো। পড়াবো হচ্ছে তোমার টেক্সট, গদ্যগুলো। শুক্রবার টেক্সট করাবো, নেক্সট উইকে গ্রামার করাবো, সাহিত্যের ইতিহাস স্টক থাকবে। গ্রামারটা নেক্সট উইক শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। আর ফ্রাইডেতে হচ্ছে টেক্সট করাবো, ফ্রাইডে 8টা থেকে ক্লাস হবে। চলো রাখি তাহলে।